একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। গণমাধ্যম নিশ্চিত করছে, ডেইলি ক্যাম্পাস এবং প্রথম আলো সকালেই কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে চারুকলায় শেখ হাসিনার সেই অবয়বটি পুড়িয়ে দেয়া হয়েছে। কে পুড়িয়ে দিল, কারা পুড়িয়ে দিল, সাথে আরো একটি মোটিভও পুড়ে গেছে, সেই আগুনের আছে, আগুন দেয়া হয়েছে, আগুনে পুড়ে গেছে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারা কিন্তু একটা রিপোর্ট করেছে, আর এই রিপোর্টটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এক ধরনের চাপের মুখে ফেলার জন্য কি করা হয়েছে, নাকি প্রকৃত পক্ষেই একটা নিরপেক্ষ প্রতিবেদন করা হয়েছে। কেউ বলছেন সরকারকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করাবে এই ধরনের রিপোর্ট। ভারত জানে যে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হল, সেটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী না হল প্রধান বিরোধী দল থাকবে, এটা 100% কারণ। এবং আওয়ামী লীগের শক্ত অবস্থান মানেই ভারতের জন্য এটা কমফোর্টেবল যোদ্ধা। খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর 5 সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা। বলেন, সংবেদনশীলতা বলেন, অভিনয় বলেন, তারপর ভালো মানুষই বলেন, আপনি আপনার নিজস্ব চিন্তা অনুযায়ী তাকে বসিয়ে নেন। সেখানে তিনি এতটা দক্ষ অর্জন করেছেন যে মঞ্চে দাঁড়িয়ে দেশি বিদেশি সমস্ত লোকের সামনে আবেগে একেবারে আপ্লুত হয়ে তিনি পরপর 2বার কেঁদে দিলেন। এটা তার একটা যথেষ্ট ডেভেলপমেন্ট। যদি রাজনীতিবিদ হিসেবে ধরেন, সংবেদনশীল মানুষ হিসেবে ধরেন, ব্যক্তি ইউনূসের মানবিকতা ধরেন, স্মৃতিকাতরতা ধরেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। কেউ প্রকৃত পক্ষে জঙ্গি ছিল, যাদের মধ্যে সকলে কারাগারে বন্দী ছিল এবং বিভিন্ন মেয়াদে সাজা খাচ্ছিল। কিন্তু সরকার পতনের ঠিক আগ মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কয়েকটা কারাগারে যে অভিযান চলেছে, আক্রমণ চলেছে, 2200-র উপরে কয়েদি সেখান থেকে ফেরারি হয়েছে, যাদের মধ্যে সাজাপ্রাপ্ত বেশ কয়েকজন জঙ্গিও ছিল। আবার সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর গত 5ই আগস্টের পর থেকে জঙ্গিবাদে অভিযুক্ত, সন্দেহভাজন এমনকি সাজাপ্রাপ্ত এমন 300 জন মুক্তি পেয়েছে বিভিন্নভাবে। আর এই যে তারা মুক্তি পাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটছে। তো এগুলোর সাথে কানেকশনটা কোথায়? এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তারা কিন্তু একটা রিপোর্ট করেছে, আর এই রিপোর্টটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এক ধরনের চাপের মুখে ফেলার জন্য কি করা হয়েছে, নাকি প্রকৃত পক্ষেই একটা নিরপেক্ষ প্রতিবেদন করা হয়েছে। কেউ বলছেন সরকারকে আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করাবে এই ধরনের রিপোর্টগুলো। তারপর গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যে প্রতিবাদগুলো করছি, সেখানেও ধর্মপ্রাণ মুসল্লি বা মুসলিম জাতি হিসাবে দাড়ি চুপির পরিমাণটাই সামনে বেশি আসছে। এগুলো থেকেও নানান ধরনের অবস্থান হচ্ছে। অপরদিকে ভারতে আসা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, ভারত প্রতিনিয়ত যে বক্তব্য দিচ্ছে, এগুলো থেকে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সাজানোর জন্য অনেক কিছু কিন্তু আয়োজন চলছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘটনাও ঘটছে। আসুন বিবিসির রিপোর্টটা কি বলছে। আপনার বাংলাদেশে 5ই আগস্টের পট পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেব পর্যন্ত আপনার এই সংখ্যা 300 ততোধিক। সন্দেহভাজন, বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরাও মুক্তি পেয়েছেন। আর বিশ্লেষকরা বলছেন জামিনে মুক্তিপ্রাপ্তদের মধ্যে বিগত সরকারের আমলে জঙ্গি তকমা দিয়ে, মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে নিরপরাধরা যেমন আটক আছেন, তেমনি প্রকৃতপক্ষে যারা অপরাধী তারাও আটক আছেন। আর এ বিষয়ে আপনার কি বলা হয়, আমরা যদি দেখি সরকারের বিভিন্ন সেক্টরের সাথে বিবিসি কথা বলেছে, কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, প্রত্যেকের স্পেসিফিক এক ধরনের বক্তব্য ছিল। তবে অ্যাটর্নি জেনারেল তিনি এই বিষয়ে বিবিসির সামনে কোন রকম মুখ খুলেননি যে জঙ্গিবাদে অভিযুক্ত প্রকৃত যারা অপরাধী আছে তারা কিভাবে মুক্তি পাইল, যাবজ্জীবন সাজা কিভাবে তাদের মওকুফ করা হলো, এই প্রশ্নগুলোর জন্য অ্যাটর্নি জেনারেলকে বিবিসি যখন ফোন করেছে তিনি কোনো উত্তর দেননি। তবে কারা কর্তৃপক্ষ বলছে ভাই এখানে রাষ্ট্র আইন মেনেই তারা বের হয়েছে। আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যারা বের হয়েছে এদের মধ্যে অনেকেই তওবা করে বের হয়েছে, ছোটখাটো ভুল যেগুলা করছে অনেকে বুঝতে পারছে যে না এগুলা তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে, তারা তওবা করে ভালো জীবনে ফিরে আসছে। আর যারা ফেরারি তাদেরকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে। আপনার এর মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে অভিযুক্ত মুফতি জসিমউদ্দিন রহমানী 5ই আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন। তো তিনি বলছেন যে এই নামের কোনো সংগঠনের অস্তিত্ব নেই, আর তার সাথে কোনো থাকলেও সংশ্লিষ্টতা নেই। গত 8 মাসে
আপনার যারা জামিন পেয়েছেন তার মধ্যে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন, যেটি নিয়ে সেই পরিবারগুলো হতাশা প্রকাশ করেছেন। যাই হোক, এখন উদ্বেগ হিসাবে পশ্চিমারা মনে করছে বা সরকারেরও বিভিন্ন অ্যাঙ্গেল বা বাংলাদেশে বসবাসকারী অনেক সুশীলরা মনে করছেন বাংলাদেশে অতীতে বড় সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ড, দেশজুড়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। আর কিছু কিছু ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে এর দায়ও স্বীকার করতে দেখা গেছে। তো এই কারণে হোলি আর্টিজন থেকে শুরু করে ব্লগার, লেখক, প্রকাশক, শিক্ষক, বিদেশি নাগরিকদেরকেও হত্যা করা হয়েছে। আর এর ফলে এখন ডক্টর ইউনূসের সরকার আসার পর এই যে যারা মুক্তি পাচ্ছে তাদের মুক্তি নিয়ে কিন্তু প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে। নিরপরাধ যারা তারা মুক্তি পাক, কিন্তু প্রকৃত যারা অপরাধী, সাজাপ্রাপ্ত বা প্রমাণিত, কোনো না কোনোভাবে এদেরকে মুক্তি দেওয়াটাও কিন্তু আসলে ঝামেলার। এখন এই ইস্যুটাতে আওয়ামী লীগ, এই টোটাল ইস্যুটাতে আওয়ামী লীগ গত বেশ কয়েক বছর পশ্চিমা বিশ্বের কাছে একটা মেসেজ দিচ্ছে যে দেখো, আমাদের দেশে যে ঝামেলাগুলো আছে আমি সবগুলো কন্ট্রোলে রাখছি। পশ্চিমা বিশ্ব মনে করছে ফাইন, সরকার থাকুক, আমরা বৈধতা দিয়ে দিচ্ছি। এখন ডক্টর মোদী ইউনূসের সরকার আসার পর এখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর রিপোর্ট আছে, আপনার হচ্ছে চাপ আছে, বিভিন্ন ভাবে অনেকেই মুক্তি পাচ্ছেন, পানির মতন মামলা খালাস হয়ে যাচ্ছে। এটা হয় বাংলাদেশে। তো সবকিছু মিলিয়ে কিছুটা আন্তর্জাতিক চাপের মুখে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটাতে কোনো চাপের কোনো কিছু নেই, যা হচ্ছে আইনের মাধ্যমেই হচ্ছে। একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাও বলেছেন আমার দেশ পত্রিকার একটি লাইভ টক শোতে। প্রদর্শক, আমার দেশ পত্রিকার লাইভ টক শোটি কিছুক্ষণ আগে হয়েছে এবং সেই টক শোটি শুনে সেখান থেকে তথ্য নিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করছি। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রায় 7 মাসের মতো সময়ের পরে গিয়ে আয়নাগর পরিদর্শন করতে যাবেন, আয়নাগর পরিদর্শন করার আগ মুহূর্তে সেই আয়নাগরগুলা দেখার জন্য গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিম। সেই তার টিম সহ দেখার জন্য যাওয়ার পরে তিনি একটি জায়গায় দেখতে পেলেন একটি বালতির মধ্যে কি যেন জিনিসপত্র আছে। ওই বালতিটি ওনার টিমের সদস্যরা যখন উল্টাচ্ছিলেন তখন দেখতে পেলেন একটি কেবেলের সাথে আরেকটি কেবেল জোড়া দেওয়া এবং একটি টাইম বুমের যেই টাইমিং সিস্টেম আছে ওই সিস্টেম সহ 5টি বোমা একসাথে দেখতে পান। সেটা দেখার পরে তাড়াতাড়ি তারা সেখান থেকে সরে পড়েন এবং সেই বিল্ডিংটি সিলগালা করে দেন। সিলগালা করে দেওয়ার পরে র্যাবকে সেটা জানানো হয়। পরদিন র্যাবের বোমা বিস্ফোরণের যেই উচ্চ লেভেলের পারদর্শীরা আছে তারা সেখানে যান এবং সেখানে গিয়ে তারা 5টি বোমা এনে 5টি বোমা নিষ্ক্রিয় করেন। এই ঘটনাটি ঘটেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই আয়নাগর পরিদর্শন করতে যান তার কয়েকদিন আগে। প্রদর্শক, তার কয়েকদিন আগে ঘটনাটি ঘটলে আজকে কেন উনি বলছেন এবং এখন কেন উনি বলছেন? এখন এই কারণে বলছেন যে তখনকার সময়ে বিষয়টা যদি জানাজানি হতো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আয়নাগর পরিদর্শনটা ব্যাঘাত সৃষ্টি হতো এবং সেই ধরনের বিষয় নিউজ হলে কেউ উনার পক্ষে বিপক্ষে বিশাল আলোড়ন সৃষ্টি হতো। সেই কারণে উনার না যাওয়ার বিষয়টাই সিদ্ধান্তে আসতো। তাই এখানে গোপনীয়তা রক্ষা করে সরকারের সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ উপদেষ্টাদের কয়েকজন সহ এবং আয়নাগরে যারা বন্দী ছিলেন সেই বন্দীরা সহ অনেকেই সেখানে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা আজকের এই লোমহর্ষক কথা থেকে তাজুল ইসলাম সাহেব বললেন যে শত্রুরা থেমে নেই, শত্রুরা এখন বস্তা বস্তা টাকা খরচ করছে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমটা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এই ট্রাইব্যুনালে যারা কাজ করেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায়। তারা হুমকিতে আছেন, তারা অনেকটাই সিকিউরিটি মানে থাকার পরেও যেন অনেক সিকিউরিটির অভাব আছে তাদের জন্য। দর্শক, এই সমস্ত বিষয়ের মাঝখানে যদি কেউ বলে উঠে আমরা ইউনূস সরকারকে চাই না, নির্বাচন চাই, জলদি নির্বাচন দিয়ে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রের পরিবর্তন করতে হবে, তাহলে এই বোমের সাথে জলদি নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচনের কোনো যোগসাল আছে কিনা সেটা কিন্তু এখন ভেবে দেখতে হবে। কারণ তাড়াতাড়ি বা জলদি নির্বাচনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করার জন্য সেখানে টাইম বোমা রাখা হয়েছিল কিনা তাজুল ইসলামকে যখন জিজ্ঞাসা করেছেন আমার দেশের যেই উপস্থাপক তিনি, তখন তাজুল ইসলাম বলছেন যে জি, এটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটাই তো তাদের হয়তোবা পরিকল্পনা ছিল। আমরা আগে পরিদর্শন করে জায়গাগুলাকে দেখতে যাওয়ার কারণেই তো আমাদের কাছে এটা ধরা পড়েছে এবং আমরা সেভাবে সবগুলা জায়গা দেখে পরিদর্শন করে সিকিউরিটিটা সম্পূর্ণভাবে আমরা দেখে তারপরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সেখানে নিয়েছি। দর্শক, চারুকলাই বর্ষবরণের র্যালিতে যে আয়োজন চলছিল, র্যালির যে আয়োজন চলছিল, সেই র্যালির আয়োজনে শেখ হাসিনাকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য শেখ হাসিনার একটা বিকৃত মোটিভ তৈরি করা হচ্ছিল। হিংস্র শেখ হাসিনা, দানবীয় শেখ হাসিনা, বিশাল বিশাল দাঁত, বিশাল বিশাল শিং, বড় বড় চোখ এবং বেশ বড়, প্রায় 20-22 ফুট উচ্চতার এই মোটিভটি এবারের বৈশাখী বর্ষবরণ যে মঙ্গল শোভাযাত্রা, যেটাকে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে, সেখানে
সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য এবং অন্যতম প্রধান আয়োজন হিসেবে মনে করা হচ্ছিল। এবং এই আয়োজনের মধ্যে রাজনীতি ঢুকে দেওয়ার সমালোচনা তো ছিল, এবং সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছিল যে এর আগে আওয়ামী লীগের সময় খালেদা জিয়ার অবয়ব, পেট্রোল বোমা হাতে খালেদা জিয়ার অবয়ব এই বৈশাখী বর্ষবরণ আর মঙ্গল শোভাযাত্রায় ঢোকানো হয়েছিল। কিন্তু সেটা নিয়ে অনেক লেখালেখি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই লেখালেখির থেকে এটুকু জানা যায় যে এর আগে যে অভিযোগটা করা হচ্ছে খালেদা জিয়ার পেট্রোল বোমা হাতে অবয়ব এই চারুকলা অনুষদ এখানে ঢুকিয়েছিল, সেটা আসলে সত্য নয়। সেটা ছাত্রলীগ, আওয়ামী লীগের একদল অতি উৎসাহী জনগণ তাদের নিজের দায়িত্বে অন্য জায়গায় এরকম একটা মোটিভ তৈরি করেছিল বৈশাখী র্যালিতে ঢুকিয়ে দেওয়ার জন্য কৌশলে। এবং বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রাটা যখন শুরু হয়েছিল তারপরে শেষের দিকে এসে একটা ভ্যান যোগে সেই মোটিভটি র্যালির শেষ দিকে ঢুকিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা, এমন অভিযোগ রয়েছে। ছাত্রলীগ এই কাজটি করেছিল আয়োজক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কোনো আয়োজনের অংশ ছিল না সেটা, সেই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে, বিভিন্ন ভাবেই আমরা নিশ্চিত হতে পেরেছি। কিন্তু এবার সরকার সরাসরি চারুকলা অনুষদের যত আয়োজন হচ্ছে সব থেকে আলোচিত আয়োজন ছিল যে ডাইনি শেখ হাসিনা। সেই ডাইনি শেখ হাসিনা এবার সকালবেলায় ভোরবেলায় পুড়ে গেল। প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে আজ শনিবার সকালে চারুকলা অনুষদে সরেজমিনে এমনটি দেখা যায়, অনুষদের যেখানে মোটিভ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা যায়। আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিভটি পুরোপুরি পুড়ে গেছে, শান্তির পায়রা মোটিভটিও আংশিক পুড়ে গেছে। প্রথম আলো কিছু ছবিও দিয়েছে, আপনারা সেই ছবিগুলো একটু দেখে নিতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন ভোর 4:45 থেকে 5টার মধ্যে আগুন লেগেছে বলে তার ধারণা, কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন, তখনই হয়তো এই কাজ করা হয়েছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেছেন ভোরে আগুন লেগেই এমনটি হয়েছে। দুটি মোটিভ পুড়ে যাওয়ার বিষয়টি তিনিও জানেন। শেখ হাসিনার যে মোটিভ সেটি পুড়ে একেবারে এরকম ছাই হয়ে গেছে, পাশে পায়রার যে মোটিভ সেটির আংশিক পুড়ে গেছে, সেটিও আর র্যালিতে নেওয়া যাবে না, সেটিও ধ্বংস হয়ে গেছে বলাই যায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিবাদ্য করা হয়েছে নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। এই প্রতিবাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি, অর্থাৎ শেখ হাসিনার এই মুখাকৃতি প্রধান আয়োজন ছিল। সেটাকে নিয়ে ব্যাপক আয়োজন, ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। প্রথম আলো বলছে এটির উচ্চতা 20 ফুট। এই মোটিভে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর অবয়ব বানানো হয়, মাথায় খাড়া 4টি শিং, হা করা মুখ, বিশাল আকৃতির নাক ও ভয়ার্থ 2টি চোখ। এটিকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করা হচ্ছিল। যে আলোচনাটা চলছিল এই প্রতিকৃতি নিয়ে, যে শেখ হাসিনার এটাকে ঢুকিয়ে মঙ্গল শোভাযাত্রা, যেটা আনন্দ শোভাযাত্রা হয়েছে সেটার ভিতরে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হলো কিনা, বৈশাখের যে সার্বজনীন আয়োজন সেখানে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হলো কিনা সেই আলোচনা চলছে। মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা কেন করা হলো, মঙ্গল শব্দটাতে এত ভালো লাগাহীন কেন এই দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।